বাংলার রাজনৈতিক মহলে হঠাৎ একটা নাম ইতিউতি শোনা যাচ্ছে। নবাব আলীবর্দী খান যে তাঁর জীবনের উপান্তে এসে পৌঁছেছেন তা তিনি খুব দ্রুত বুঝতে পেরেছিলেন। নবাব যতদিন তখতে বসে আছেন ততদিন তার যাবতীয় কাজ নবাবের নিজের হাতে থাকে। জঙ্গ জেতা হোক কিংবা দুশ্মনের সঙ্গে সঠিক বিচারে সমঝোতা করা সবকিছুই তাঁর একান্ত দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বের শেষটা আসে নিজের উত্তরাধিকারী নির্বাচনে। নিজের তখ্তকে, নিজের পরিবারকে সুরক্ষিত হাতে রেখে যাওয়া যে কোনো নবাবের সবচেয়ে বড় চিন্তা। সেই চিন্তায় তখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন আলীবর্দী খান। তিনি জানেন বাংলার মসনদ দখলদারির লড়াই শুরু হয়ে গেছে বিভিন্ন প্রাসাদে। তার শক্ত হাতের সিদ্ধান্ত ব্যতীত সেই দুশ্চিন্তার কালো মেঘকে কেউ পরিষ্কার করতে পারবে না। বাংলার মসনদের একাধিক দাবিদার তখন মাটি ফুঁড়ে উঠছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের নিজস্ব ক্ষমতাবৃত্ত, নিজস্ব কূটনৈতিক চাল রয়েছে। আলীবর্দীর বড় মেয়ে ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ, আলীবর্দী খানের নিজের বড় দাদার ছেলে। বয়সের বিচারে বাংলার তখতে তাঁরই প্রথম অধিকার। তাছাড়াও রয়েছেন সৈয়দ আহমেদ। পূর্ণিয়ার নবাবী সামলে তিনি ততদিনে বাংলার তখতে নিজের দাবি প্রতিষ্ঠা করেছেন। অথচ এরা কেউ আলীবর্দী খানের কৃপা দৃষ্টি পেল না। আলীবর্দীর অন্য এক মেয়ে আমিনা বেগমের ছেলে সিরাজ। বয়সে এবং অভিজ্ঞতায় সে বাকিদের থেকে অনেকটাই ছোট। মুর্শিদাবাদের বাতাসে তার উচ্ছৃঙ্খলতার খবর ভেসে বেড়াচ্ছে দ্রুত গতিতে। এই সামান্য সময়েই মদ্যপ হিসেবে সে গোটা দরবারি মহলে পরিচিত। তার সাথে রয়েছে সিরাজের নারী সম্ভোগ। লামপট্টে সে যেন ইতিমধ্যে বাংলার নবাবীর সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়েছে। এমন উচ্ছৃঙ্খল নবাব দৌহিত্রকে কড়া শাসনে রাখাই দস্তুর। তহসিলের সমস্ত সম্পত্তি নিঃশেষ করে দিতে এরকম চরিত্রের জুড়ি মেলা ভার। অথচ সবাইকে বাদ রেখে 1752 সাল নাগাদ আলীবর্দী ঘোষণা করলেন তাঁর আদরের দৌহিত্র সিরাজই বাংলার তখতে উত্তরাধিকারী হতে চলেছে। গোটা মুর্শিদাবাদে শোরগোল ফেলে দেওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট ছিল। এত সুযোগ্য প্রশাসক থাকতে নবাব কিনা তার এক লম্পট দৌহিত্রের হাতে বাংলার শাসনভার তুলে দিলেন। যে ছেলে নিজেকে সামলে উঠতে পারে না সে কোন স্পর্ধায় গোটা বাংলাদেশের শাসনভার সামলানোর কথা ভাববে? সব মহলে ভ্রুকুটিগুলো তীব্র হয়ে উঠল এই ঘোষণার সঙ্গে। বলো ইয়ার, বহুত দিন তুমকো দেখা নেই, তবিয়ত ঠিক হ্যাঁ না তোমারা? নিজের মহলে বসেছিলেন বাংলার ভাবি নবাব। দাদুর ঘোষণার পর থেকে জীবনটা আরো ভাসিয়ে দিয়েছে সিরাজ। দুনিয়ার কোনো কিছুকেই যেন সে আর পরোয়া করে না। সিরাজ, তুমি বড় নাইনসাফি করছো নিজের সাথে। এভাবে চললে তো মুশকিল হয়ে যাবে। ধীর পায়ে ঘরে প্রবেশ করলো আমাদের অতি পরিচিত একজন চরিত্র। ঠিক ধরেছেন, তৌফিক। আলীবর্দীর প্রিয় পাত্র হয়ে ওঠা থেকে বাংলার নবাবের দরবারে উঁচু পদের চাকরি, প্রেম, দরবারি মহলে মান সম্মান, শত্রু মিত্র সবই উল্কার গতিতে হয়েছিল তৌফিকের জীবনে। কিন্তু সেই সবকিছুর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয়টা ছিল সম্ভবত সিরাজের সঙ্গে তার বন্ধুত্ব। বয়সে আলীবর্দীর এই আদরের দুলাল তৌফিকের চেয়ে অনেকটাই ছোট, কিন্তু উমর সাচ্চা দোস্তির পথে কবেই আর বাধা হয়ে দাঁড়িয়েছে। তৌফিক আর সিরাজের সম্পর্কটা বড় অদ্ভুত সুরে বাঁধা ছিল। দুজনের জীবন কখনোই কোনো খাতে এসে মিশে যাওয়ার কথা নয়। যতই উঁচু পদে চাকরি হোক, দিনের শেষে তৌফিক নবাবের একজন কর্মচারী, আর অন্যদিকে সিরাজ আলীবর্দী খানের নাতি। উপরন্তু বাংলাদেশের মসনদে তার অধিকার পাকাপোক্ত হয়েছে কদিন হলো। তবু তাদের দোস্তি সমস্ত ছক ভেঙে এই অদ্ভুত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাইরের দুনিয়ার জটিল জীবন আবর্তের উল্টো দিকে সিরাজ খানিকটা হালকা হতে পারে তৌফিকের কাছে। তার রাজনৈতিক জীবনেও কম অবদান নেই তৌফিকের। বিভিন্ন সময়ে নানা রকম সলা পরামর্শ দিয়ে সিরাজকে সাহায্য করে তৌফিক। অন্যদিকে তৌফিকের সিরাজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে সেরকম কোনো উচ্চাশা নেই। বাংলার আগামী নবাবের সঙ্গে তার ওঠা বসা অনেকেরই চোখ টাটায়।
কিন্তু সিরাজের সঙ্গে পরিচয় হওয়া অবধি তৌফিক তাকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করে এসেছে। এই সম্পর্কের বিনিময়ে তার কোনো রকম চাহিদা নেই। সিরাজ বললেন, अब तुम भी ऐसे बुढ़े लोगों की तरह ज्ञान देबे? তোমার সঙ্গে কিছুক্ষণ বসলে মনটা চাঙ্গা হয়, কোথায় একটু শরাবের ফরমাইশ করব ভাবছি, এসেই এসব শুরু করে দিলে। না সিরাজ, তুমি বুঝতে পারছো না, সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। তুমি যদি তার সঙ্গে তাল না মিলিয়ে এগোতে চাও, দেখো সাফ কথা বলছি, अगर এই সবই বলার আছে তো এসো, আমার বিলকুল ভালো লাগছে না। হেসে ফেলল তৌফিক। বয়সের বিচার দেখলে সিরাজকে দোষ দেওয়া যায় না। কাঁচা উমর, শরীরে নবাবী খুন বইছে, এই সময়ে এইরকম দুঃসাহস মানায়। ঠিক হ্যাঁ, আমি চুপ করছি, তুমি শরাব মঙ্গাও, লেকিন উসকে বাদ তোমায় আমার কটা কথা শুনতে হবে। দুই বন্ধু মিলে তারপর খুব খানা পিনা হলো এবং তারপর তৌফিক নানাভাবে চেষ্টা করলো তার লাপরওয়া ভাইকে একটু সৎ উপদেশ দেওয়ার। তাতে কতটা লাভ হলো জানা নেই, কিন্তু আগামী সময়টা যে ভয়ঙ্কর তা যথার্থ আন্দাজ করতে পারে তৌফিক। সিরাজ যদি একটু সতর্ক না হয় তবে সব কিছু ওলটপালট হয়ে যাবে। নবাবী দরবারের গলি ঘুঁচি ততদিনে বখুবই চেনা হয়ে গেছে তৌফিকের। তার অনুমান যে বিন্দুমাত্র ভুল নয় তা আগামী সময় প্রমাণ করবে। কিন্তু তৌফিকের হাতে সময়কে বেঁধে রাখার মতো ক্ষমতা নেই। হাজার চেষ্টা করেও সিরাজের জীবনের সামনে সে মখমলে বিছিয়ে দিতে পারবে না। কেমন হলো তবে এই যোগসন্ধির যাত্রা? 52 সালে সিরাজের নবাব হওয়ার ঘোষণার পরের দিন থেকে মুর্শিদাবাদের আনাচে কানাচে নানা রকম গুঞ্জরণে কান পাতা দায় হয়ে আসে। দক্ষ নবাব আলীবর্দী খান কি করে এরকম একটা ভুল করে ফেললেন তা নিয়ে প্রায় সমস্ত নাগরিক চিন্তায় নাওয়া খাওয়া ভুলে গেল। সময় এগিয়ে যাচ্ছিল দুর্বার গতিতে। বাংলার সুদৃঢ় নবাবী এই কয়েক বছরের মধ্যেই যে এভাবে টালমাটাল হয়ে যাবে তা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু সময়ের গতি রোধ করবে সেই সাধ্য কার? 1756 সালে নবাব আলীবর্দী খান মারা গেলেন। সিরাজের তখ্ত অবধি যাত্রাটুকু আদৌ যে সহজ হবে না তা তিনি বুঝতে পেরেছিলেন। তখ্ত কখনো তার নবাবকে রিয়াত করে না, বরং সম্পর্কটা হয় উল্টো। নবাবকে তখ্তের যত্ন নিতে হয়, তাকে তার যথাযোগ্য সম্মান দিতে হয়। নিজের মৃত্যু শয্যায় সিরাজকে নিয়ে আসার সেই শেষ চেষ্টা করলেন আলীবর্দী খান। বেপরোয়া সিরাজ তার প্রাণাধিক প্রিয় দাদুর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করল সে আর মাদিরার নেশায় বুঁদ হয়ে থাকবে না। দৌহিত্রের এই শেষ প্রতিজ্ঞা সম্বল করে নিশ্চিন্তে চোখ বুঝলেন আলীবর্দী খান। হয়তো তার শেষ স্বপ্নে এক আরো শক্তিশালী বাংলাদেশের ছবি আঁকা হয়ে গেল, যাকে নিজের তলোয়ারের জোরে এগিয়ে নিয়ে চলেছে সিরাজউদ্দৌলা। কিন্তু স্বপ্ন আর বাস্তবের কঠোর ফারাকটা হয়তো অভিজ্ঞ আলীবর্দী খানও ভুলে গিয়েছিলেন তার শেষ লগ্নে। মৃত্যুর ঘোরে মানুষ চারপাশটা ঘোলাটে দেখে, বাস্তবের তীক্ষ্ণ ফলা অনেকটা ভোঁতা হয়ে যায় এই স্বপ্নে। তবু তার শেষ অবধি স্বপ্নই আর কিছু নয়। সিরাজের তখ্ত অধিকারের অনেক আগে থেকেই নানা মহলে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষ ফেনিয়ে উঠেছে। মতিঝিল সেই বিষের আধার। বেপরোয়া যুবক সিরাজউদ্দৌলা মাথায় মুকুট পরে তার কিনারা আদৌ করতে পারবে কি? তৌফিক সাহায্য করতে পারবে তার প্রিয় দোস্তকে?